হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে এইসি এবং মিল বেঙ্গলির প্রথমার্ধ যে পার্টটা রয়েছে সেখান থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করো মিল বেঙ্গলির। ওকে, কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। ঠিক আছে, তো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 রুপিস ফর মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো আজকে সবার প্রথমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ যে গল্পটি রয়েছে সেই মহেশ গল্প থেকে আলোচনা করো। প্রশ্নমান 2 এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রথমে, তারপর প্রশ্নমান 5, প্রশ্নমান 10। প্রথমে প্রশ্নমান 2 এর জন্য এই প্রশ্নগুলো, যেমন গফুর মহেশকে কেন ঘরের ছেলে বলতো, মহেশের মৃত্যুর কারণ কি ছিল, মহেশকে নিয়ে গ্রাম প্রধান বা জমিদারদের কি ধরনের আপত্তি ছিল, নেক্সট ওকে তো আমি ঘরের ছেলের মতোই দেখি, কার উক্তি, কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, মহেশ গল্পের পটভূমি হিসাবে দুর্ভিক্ষের যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা সংক্ষেপে লেখো। নেক্সট মহেশ গল্পে গফুরের মেয়ের নাম কি, তার বয়স কত ছিল। নেক্সট মহেশ গল্পে জমিদারের নাম কি ছিল, তিনি কোথাকার জমিদার ছিলেন। নেক্সট মহেশ গল্পের দুটি চরিত্রের নাম লেখো। প্রশ্নমান 5-এর জন্য আমরা যেই প্রশ্নগুলো পড়বো সেগুলো চলো জেনে নেই। এখানে কি বলছে দেখো, মহেশ গল্পের বিষয়বস্তু আলোচনা করো। দেন মহেশ গল্পের প্রকৃতির রূঢ়তা বা খরা গফুর তার পরিবারকে কিভাবে কঠিন সংকটের মুখে ফেলেছিল তা আলোচনা করো। নেক্সট আমিনার প্রতি গফুরের ভালোবাসা এবং তার প্রতি গফুরের আচরণের বৈপরীত্য সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট মহেশ গল্পে জমিদার শিবচরণ বাবু এবং তার নায়েব কিভাবে দরিদ্র গফুরকে শোষণ করেছিল তা আলোচনা করো। দেন বলছে গফুর ও মহেশের সম্পর্কে নিবিড়তা গল্পে কিভাবে চিত্রিত হয়েছে, এই সম্পর্কে কেন, মানে এই সম্পর্ক কেন ট্র্যাজেডিতে পরিণত হলো। ঠিক আছে, প্রশ্নমান 10-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে একদম পাতি কিছু প্রশ্ন দিয়েছি 3টা। মহেশ গল্পটি কেবলমাত্র একটি প্রাণীর গল্প নয়, এটি জমিদার শ্রেণীর শোষণ ও হতদরিদ্র কৃষক জীবনের করুণ অলেখ্য যুক্তিসহ আলোচনা করো। মহেশ গল্পের নামকরণের তাৎপর্য আলোচনা করো। গল্পের শেষে গফুরের দেশ ত্যাগ কেন অনিবার্য হয়ে উঠেছিল, অথবা মহেশ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। মহেশ গল্পের নামকরণ কতদূর সার্থক তা আলোচনা করো। নেক্সট বলছি গফুর চরিত্রে মানসিক দ্বন্দ্ব ও চরম অসহায়তা বিশ্লেষণ করো। এই চরিত্রের মধ্যে দিয়ে লেখক কিভাবে দরিদ্র মানুষের জীবন সংগ্রাম ও মানবিকতাকে ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, তো স্টুডেন্টস, তোমাদের পরবর্তী যে গল্পটি রয়েছে সেটা হচ্ছে দেনা পাওনা পার্ট রয়েছে। দেনা পাওনা থেকে তোমরা কি কি পড়বে সেটা একটু জেনে নেবে। দেখো, 2 নম্বরের জন্য নিরুপমার বিবাহের জন্য রামসুন্দর মিত্রকে কত টাকা পণ দেওয়ার কথা বলা হয়েছিল। তোমরা মনে করো আমরা বুঝি হৃদয়হীন উক্তিটি কার, তিনি কেন এমন কথা বলেছিলেন, নিরুপমার স্বামীর চরিত্র সংক্ষেপে কেমন ছিল। দেন রামসুন্দর মিত্র কিভাবে নিরুপমার স্বামীর মন জয় করার ব্যর্থ চেষ্টা করেছিলেন। নেক্সট পণ দিতে না পারার মতো এমন কদর্যতা আর নাই। ঠিক আছে, উক্তিটির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে। দেন দেনা পাওনা গল্পের সমাপ্তিতে কত টাকা পণের কথা বলা হয়েছে এবং তা কিভাবে আদায় করা হবে। নেক্সট দেনা পাওনা গল্পের প্রকাশকাল উল্লেখ করে এটি কোন গ্রন্থের অন্তর্গত তা লেখো। নেক্সট চলে আসবো আমরা প্রশ্নমান 5-এর জন্য। পিতার সম্পত্তি এবং তাহার অন্যান্য সকল সুখ আনন্দের ওপর দাবি ছিল, নিরুপমার এই দাবির স্বরূপ আলোচনা করো। নিরুপমার শ্বশুরবাড়ির লোকজনরা কেন তাকে উপেক্ষা করতেন, এই উপেক্ষার কারণ বিশ্লেষণ করো। নেক্সট দেনা পাওনা গল্পে নিরুপমার নীরব প্রতিবাদ এবং তার করুণ পরিণতি কিভাবে চিত্রিত হয়েছে তা সংক্ষেপে লেখো। দেন রামসুন্দর মিত্রের অসহায়তা এবং মানসিক দ্বন্দ্ব আলোচনা করো। পণ প্রথা তাকে কিভাবে বিপর্যস্ত করেছিল। নেক্সট দেনা পাওনা গল্পে নিরুপমার মৃত্যুর জন্য কে বা কারা দায়ী তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্নমান 10-এর জন্য দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। দেনা পাওনা গল্পের প্রধান চরিত্র হিসেবে নিরুপমার যে জীবনের করুণ অলেখ্য বিশ্লেষণ করো। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে এই গল্পে 19বিংশ শতাব্দীর পণ প্রথার ভয়াবহতা এবং তার ফলে সৃষ্ট সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে ফুটিয়ে তুলেছেন তা সমালোচনামূলকভাবে আলোচনা করো। নেক্সট চলে আসবো প্রশ্ন লক্ষণের শক্তিশাল থেকে সুকুমার রায়ের 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়বা। লক্ষণের শক্তিশাল নাটকটি কার লেখা, এই নাটকটি কোন মহাকাব্য থেকে অনুপ্রাণিত, লক্ষণের শক্তিশাল নাটকের প্রধান চরিত্রগুলো, লক্ষণের শক্তিশাল নাটকে রাম কি স্বপ্ন দেখেছিল, লক্ষণের শক্তিশাল নাটকের মূল বিষয় কি। নেক্সট হচ্ছে লক্ষণের শক্তিশাল নাটকে রামের স্বপ্ন এবং তার পরবর্তী ঘটনাগুলি সংক্ষেপে আলোচনা করো।
দেন লক্ষণের শক্তিশালী নাটকে হনুমানের ভূমিকা আলোচনা করো। চোর পালালে বুদ্ধি বাড়ে বিভীষণের এই মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। লক্ষণের শক্তিশালী নাটকে জম্বুবান কেন হনুমানকে দোষ দিয়েছিলেন। দেন লক্ষণের শক্তিশালী নাটকে নাটকের শেষে সুগ্রীবের প্রতিক্রিয়া কেমন ছিল। লক্ষণের শক্তিশালী নাটকে দূত রামকে কি খবর দিয়েছিল। প্রশ্নমান 5-এর জন্য আমরা যে প্রশ্নগুলো পড়বো, লক্ষণের শক্তিশালী নাটকের মূল বিষয়বস্তু, লক্ষণের শক্তিশালী নাটকে হাস্যরস কিভাবে তৈরি হয়েছে উদাহরণ সহ আলোচনা করো। লক্ষণের শক্তিশালী নাটকে রামায়ণের কাহিনীর অন্যরকম উপস্থাপনা কিভাবে করা হয়েছে। দেন লক্ষণের শক্তিশালী নাটকে জাম্বুবান ও হনুমানের মধ্যে যে কথোপকথন হয়েছে তা নিজের ভাষায় লেখো। নেক্সট রয়েছে লক্ষণের শক্তিশালী নাটকের মাধ্যমে সুকুমার রায় কি বার্তা দিতে চেয়েছেন, নাটকের সামাজিক ও নৈতিক তাৎপর্য আলোচনা করো। নেক্সট রয়েছে প্রশ্নমান 10-এর জন্য যে প্রশ্নগুলো আমরা পড়বো সেগুলো, লক্ষণের শক্তিশালী নাটকের মূল বিষয়বস্তু বিশ্লেষণ করো এবং রামায়ণের যুদ্ধকালীন পরিস্থিতিতে সুকুমার রায় কিভাবে ভিন্নভাবে উপস্থাপন করেছেন তা আলোচনা করো। দেন লক্ষণের শক্তিশালী নাটকের চরিত্রগুলি কিভাবে হাস্যরস সৃষ্টিতে ভূমিকা রেখেছে আলোচনা করো। দেন লক্ষণের শক্তিশালী নাটকের সংলাপগুলি কিভাবে হাস্যরস সৃষ্টিতে অবদান রেখেছে তার উল্লেখযোগ্য একটি সংলাপ উল্লেখ করে আলোচনা করো। নামকরণের সার্থকতা, এই 4 নম্বরটা পড়তে হবে না। সাম্যবাদী থেকে কি কি পড়বা, সাম্যবাদী থেকে 2 নম্বরে যেগুলো পড়বা সেগুলো হচ্ছে এখানে বলে দেওয়া হচ্ছে নজরুল ইসলামের সাম্যবাদী কত সালে প্রকাশিত হয়, কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। সাম্যবাদী কবিতার মূল বিষয়বস্তু, সাম্যবাদী কবিতায় কাকে সাক্ষ্যমণি আরব দুলাল বলা হয়েছে। সাম্যবাদী কবিতায় কবি কোন ধরনের সমাজের স্বপ্ন দেখতেন। দেন সাম্যবাদী কবিতাটি কার লেখা, তিনি কিসের গান গেয়েছেন। সাম্যবাদী কবিতায় কবি মানুষদের কোন পরিচয়ের উপর জোর দিয়েছেন। তোমার হৃদয় বিশ্বদেউল, বিশ্বদেউল কথার অর্থ কি। সাম্যবাদী কবিতায় মন্দির মসজিদ ও গির্জার পরিবর্তে কিসের কথা বলেছেন। দেন সাম্যবাদী কবিতার কবি কাজী নজরুল ইসলাম কোন কোন দার্শনিকের নাম তুলে ধরেছেন, তাদের মধ্যে কে ভারতীয় দার্শনিক। সাম্যবাদী কবিতায় কবি কাদের নরক কীট বলেছেন। নেক্সট রয়েছে শাশ্বত শিশু কাদের বলেছেন। সাম্যবাদী কবিতায় কোন কোন ধর্মের কথা উল্লেখ আছে। সাম্যবাদী কবিতায় কবি মিথ্যাবাদীদের দল সম্পর্কে কি বলেছেন। দেন সাম্যবাদী কবিতায় কবি মনুষ্য দেবতা বলতে কি কাদের বুঝিয়েছেন। সাম্যবাদী কবিতায় কবি মহাশ্মশান বলতে কি বুঝিয়েছেন। সাম্যবাদী কবিতার মূল সুর কি। সাম্যবাদী কবিতায় কবি নরদেবতা বলতে কি বুঝিয়েছেন। দেন সাম্যবাদী কবিতায় কবি মিথ্যাবাদী দল বলতে কি বুঝিয়েছেন। প্রশ্নমান 5-এর জন্য সাম্যবাদী কবিতার মূল বক্তব্য বিশ্লেষণ করো এবং বর্তমান সমাজের প্রাসঙ্গিকতা আলোচনা করো। দেন সাম্যবাদী কবিতার কবির বিদ্রোহী চেতনা কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। দেন হচ্ছে সাম্যবাদী কবিতায় কবি কিভাবে মানব প্রেমের কথা তুলে ধরেছেন আলোচনা করো। সাম্যবাদী কবিতায় কবি কিভাবে ধর্মীয় সমন্বয়ের কথা বলেছেন আলোচনা করো। নেক্সট সাম্যবাদী কবিতায় কবি কিভাবে শোষিত ও বঞ্চিত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন আলোচনা করো। দেন সাম্যবাদী কবিতায় কবি কিভাবে একটি সমতাপূর্ণ সমাজের স্বপ্ন দেখেছেন আলোচনা করো। দেন সাম্যবাদী কবিতায় কবি কিভাবে মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন আলোচনা করো। ঠিক আছে। নেক্সট রয়েছে সাম্যবাদী কবিতায় কবি কিভাবে একটি নতুন সমাজের স্বপ্ন দেখেছেন আলোচনা করো। প্রশ্নমান 10-এর জন্য তোমরা পড়ো সাম্যবাদী কবিতার নামকরণের সার্থকতা। সাম্যবাদী কবিতার কবি নজরুল ইসলাম মানুষের হৃদয়ের সঙ্গে কিভাবে মন্দির মসজিদ ও গির্জার তুলনা করেছেন। দেন সাম্যবাদী কবিতার কবি সাম্যবাদ বলতে কি বুঝিয়েছেন আলোচনা করো। নেক্সট লাস্ট তোমাদের গল্প সবুজের অভিযান, কবিতা সবুজের অভিযান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এটি কার লেখা। ওরে নবীন ওরে আমার কাঁচা তরুণটি কোন কবিতার অন্তর্গত, কবিতাটি কার লেখা। সবুজের অভিযান কবিতাটি কখন এবং কোথায় লেখা হয়েছিল। নেক্সট সবুজের অভিযান কবিতায় কতগুলি স্তবক আছে, কবিতাটির প্রথম দুটি চরণ লেখো। সবুজের অভিযান কবিতায় কবি কিসের আহ্বান করেছেন। ওরে নবীন ওরে আমার কাঁচা আত্মনাথের ঘামের তুই বাচ্চা তাৎপর্য লেখো। নেক্সট রয়েছে চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা কোন কবিতার অংশ, কাদের চক্ষুকর্ণ ডানায় ঢাকা রয়েছে। প্রশ্নমান 5-এর জন্য ওরে আমার সবুজ ওরে আমার কাঁচা আত্মনাথের ঘামের তুই বাঁচা এর তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট সবুজের অভিযান কবিতায় বিভিন্ন স্তবকে কবি নবীন সম্প্রদায়ের প্রতি যে বিশেষণগুলি ব্যবহার করেছেন সেগুলি উল্লেখ করো এবং এগুলো তাৎপর্য বুঝিয়ে দাও। প্রশ্নমান 10-এর জন্য সবুজের অভিযান কবিতার বিষয়বস্তু নাম তাৎপর্য এবং সবুজের অভিযান কবিতাটির নামকরণের সার্থকতা। তো এই হচ্ছে আজকের 100% কমন সাজেশন। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।